আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিরপুরে আওয়ামী লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিল জনতা। রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় ৩ জনকে হাতে নাতে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আটককৃতদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাত ৯টার দিকে মিরপুরের অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ জাকির ৩৪, ইমরান ২৮ ও ইউসুফ খান ৪০। এর আগে রাত ৮টার দিকে পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে মিছিল থেকে আটককৃতদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। জানাবো, ইসরায়েলি অবরোধে অনাহারে মৃত্যু ৩৫ দিনের শিশুর। গাজায় নিহত আরও নতুন করে ১১৬ জন। ইহুদিবাদী ইসরায়েলের অবরোধে আর ত্রাণ সরবরাহের বাধার কারণে গাজা সিটির আল শিফা হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে এক নবজাতক। হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছে, ৩৫ দিন বয়সী এই শিশু আজ মারা যায়। একই দিন ওই হাসপাতালে আরও অধিকাংশ শিশুই মারা গেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পুরো গাজা জুড়ে জরুরি বিভাগগুলিতে অপুষ্টিতে ভোগা মানুষের ভিড় সামাল দেওয়া অসম্ভব। বর্তমানে ৭০,০০০ বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, আর প্রতিদিন ইহুদিবাদী ইসরায়েলের হামলায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর জানাবো, ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চায় ইহুদিবাদী ইসরায়েল। নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিব এবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের। নতুন করে তারা ইন্দোনেশিয়া, ইথিওপিয়ার মতো রাষ্ট্রে ফিলিস্তিনিদেরকে পুনর্বাসন করার চক্রান্ত শুরু করেছে। এদিকে ব্রহ্মপুত্রে উৎসে বিশ্বের সবথেকে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের। বিপদে ভারত ও বাংলাদেশ। আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করছে চীন। তিব্বতে নদীটির উপর নির্মিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর এএফপির। এতে ভাটির দেশ ভারত ও বাংলাদেশে চরম সমস্যা দেখা দেবে। জানাবো, রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে এই ঘটনা ঘটে, কেউ আহত হয়নি বলে জানা গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিরপুরে আওয়ামী লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিল জনতা। রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় ৩ জনকে হাতে নাতে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে আটককৃতদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাত ৯টার দিকে মিরপুরের অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ জাকির ৩৪, ইমরান ২৮ ও ইউসুফ খান ৪০। এর আগে রাত ৮টার দিকে পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে মিছিল থেকে আটককৃতদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে পল্লবী সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে
আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থল ও এর আশপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেছেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এমনটাই জানা গেছে। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা এবং তা বাস্তবায়ন করতে এর অংশ হিসেবে এই ধরনের নাশকতা চালানো হয়েছে এবং বাসে আগুন দেওয়া হচ্ছে। রাজধানীর পল্লবীতে এই দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে বাসের প্রায় ১০০%। ইসরায়েলি অবরোধে অনাহারে মৃত্যু ৩৫ দিনের শিশুর। গাজায় নিহত আরও ১১৬ জন। ইসরায়েলের অবরোধে আর ত্রাণ সরবরাহের বাধার কারণে গাজা সিটির আল শিফা হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে এক নবজাতক শিশু। হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছে, ৩৫ দিন বয়সী এই শিশু আজ মারা যায়। এই দিনে ওই হাসপাতালেই অপুষ্টিতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পুরো গাজা জুড়ে জরুরি বিভাগগুলিতে অপুষ্টিতে ভোগা মানুষের ভিড় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে ১৭,০০০-এর বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এরই মধ্যে শনিবার ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা জুড়ে নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৮ জন নিহত হন গাজায় খাদ্য আনতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের গুলিতে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোর আশপাশে গুলি খেয়ে মারা যায়। গাজার অসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, খান ইউনুসের দক্ষিণ ও পশ্চিমে, রাফার উত্তর পশ্চিমে অবস্থিত দুটি কেন্দ্রের আশপাশে এই হতাহতের ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, মে মাসের শেষ দিকে জিএইচএফ এর ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকে সব বিতর্কিত স্থানে ইসরায়েলি সেনা ও ভাড়াটে বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ৯০০ জনের বেশি মানুষ। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল খালিদি বলেছেন, হঠাৎ জিপ আর ট্যাঙ্ক আসে, চারদিক থেকে ঘিরে গুলি ছোড়া হয়। গুলিগুলো ছিল হত্যা করার জন্য। নিহতদের একজন স্বজন মোহাম্মদ আল বারবারি বলেছেন, জিএইচএফ এর কেন্দ্রগুলো এখনো মৃত্যু ফাঁদার। আমাদের কাজিন কেবল বাঁচার আশায় খাবার আনতে গিয়েছিল, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের গুলিতে তার মৃত্যু হয়েছে। ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চায় ইসরায়েল। নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিব এবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের। এ লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন সফর করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম দ্য এক্সিওস জানিয়েছে, বার্নিয়া চাইছেন গাজার ফিলিস্তিনিদের ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং লিবিয়ায় স্থানান্তর করতে। এই তিন দেশে নাকি ফিলিস্তিনিদের ব্যাপক সংখ্যায় গ্রহণে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন তিনি। তবে তাদের চূড়ান্তভাবে রাজি করাতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ওয়াশিংটন সফরে বার্নিয়া বৈঠক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে। সেখানে তিনি এই পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন। তবে এই বৈঠকে উইটকফ ইসরায়েলি প্রস্তাব নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে একটি সূত্র। এমনকি যুক্তরাষ্ট্র সরকার আদৌ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় কিংবা ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিশ্লেষকদের মতে গাজার চলমান সংকটের মধ্যে এমন প্রস্তাব আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে, কারণ এতে একদিকে যেমন জাতিগত স্থানান্তরের অভিযোগ উত্থাপিত হতে পারে, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগও সামনে আসতে পারে। ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের অন্যায় করলে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি আসতে পারে।
ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবথেকে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের। আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে চীন। শনিবার তিব্বতে নদীটির উপর নির্মিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং। খবর এএফপির। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে প্রকল্পটি মূলত দেশটির কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা অর্জনের অংশ এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অন্যতম উপাদান। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে। বাঁধটি নির্মিত হলে এটি বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধ ইয়াংশিকিয়াং নদীর 3 গজেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের দক্ষিণে বিপুল সংখ্যক মানুষের জীবিকা এবং নিরাপত্তার উপর পড়তে পারে মারাত্মক প্রভাব। 1.2 ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় 167 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে 5টি পৃথক হাইড্রোপাওয়ার স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। চীনের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি প্রবাহ ভাটির দিকে কিভাবে প্রভাব ফেলতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চীনের কাছে ভাটির দেশগুলোর স্বার্থের বিষয়ে গুরুত্ব আরোপ করতেও আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, প্রকল্পটি নদীর ভাটিতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। তবে পরিবেশবিদরা আশঙ্কা করছেন, তিব্বতের মতো পরিবেশগত অতি সংবেদনশীল এলাকায় এত বড় অবকাঠামো প্রকল্প জলবায়ু জীববৈচিত্র্যে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। উল্লেখ্য, ভারত ও চীন দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধে জড়িয়ে দুই দেশের মধ্যে 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন রয়েছে এবং একাধিক সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় চীনের নতুন বাঁধ প্রকল্প দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আরেকটি সম্ভাব্য অস্থিরতা হিসেবে দেখছে বিশ্লেষকরা।